এত বৃষ্টির মধ্যে কিছু বুঝতে পারছি না, কে শ্বশুর আর কে স্বামী। চলো তাড়াতাড়ি চলো। বস্তিতে ঝুপড়ি তৈরি করে বসবাসকারী মানুষের কোনো সম্মান নেই। এমন লোকেরা যেকোনো জায়গায় এসে ছোট্ট ঝুপড়ি তৈরি করে বসবাস করতে শুরু করে, তবে যখনই সরকার তাদের সেই জায়গা থেকে তাড়িয়ে দেয়, তারা অন্য জায়গা খুঁজে নেয় এবং সেখানে বসবাস শুরু করে। তেমনি এক ঝুপড়িতে চম্পা নামের একটি মেয়ে থাকত। মা, দেখো দেখো, ট্রেন যাচ্ছে। ট্রেন যাচ্ছে তো আমি কি করব? আমরা তো ভিক্ষা করে আমাদের জীবন চালাই। ট্রেনে বসার স্বপ্ন দেখতেও পারবে না। ট্রেনে বসতে কি এমন বড় ব্যাপার? আমাদের মতো ঝুপড়িতে থাকা অনেক লোকই তো ট্রেনে চলাচল করে। ও লোক ট্রেনে বিনা টিকিটে উঠে এখানে ওখানে যায়। আমরা কোনো খারাপ কাজ করি না, ভিক্ষা করে জীবন চালাই। খারাপ কাজ করে জেলে জীবন কাটানোর চেয়ে ভালো হলো ভিক্ষা করা। যেখানে তারা তাদের ছোট্ট ঝুপড়ি তৈরি করেছিল, তার পাশ দিয়েই ট্রেনের লাইন ছিল। সকালের সময় লোকজন সেখানে মলমূত্র ত্যাগ করতে যেত। আরেকদিকে কিছু দূরে রেল লাইনের পাশে আরও কিছু ঝুপড়ি ছিল, যেখানে পিন্টু নামে একটি ছেলে থাকত। বাবা, এদিকে আসো, একটা কথা বলবো। কি বলবি? এটাই তো বলবি যে আজ ভিক্ষায় কিছুই পাওয়া যায়নি। আরে না বাবা, ভিক্ষা করে অনেক টাকা জমিয়ে ফেলেছি। তাহলে এখন আমার বিয়ে কেন করিয়ে দিচ্ছে না? বিয়ে শাদির নামে ফালতু খরচ করার কি দরকার? পিন্টুর মাথায় বিয়ের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মলত্যাগের বাহানায় পিন্টু প্রতিদিন খুব দূরে চলে যেত। একদিন তার বাবা পিন্টুর পিছু নেয় এটার কারণ জানার জন্য। পিন্টু এভাবে প্রতিদিন চম্পার সাথে দেখা করত। সে দেখল যে তার ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে। চম্পা, যে কোনো সময় আমরা উচ্ছেদ হয়ে যেতে পারি। তখন কে কোথায় থাকব তার কোনো গ্যারান্টি নেই। তার চেয়ে ভালো হয় আমরা এখনই বিয়ে করে নেই। দেরি করার কি আছে পিন্টু? যা করার তোমাকেই করতে হবে। তুমি আমার বাড়িতে বিয়ের কথা বলো। পিন্টু চম্পার সাথে কথা বলা শেষ করে যখনই চলে আসতে ধরে, তার বাবাও সেখান থেকে চলে আসে আর সোজা তার ঝুপড়ি ঘরে এসে বসে। পিন্টু, এখন আমি বুঝেছি যে তুই প্রতিদিন বিয়ের কথা কেন বলিস। প্রতিদিন তুই এত দূরে পায়খানার বাহানায় তোর হবু বুড়ের সঙ্গে দেখা করিস, তাই না? হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরেছ। যখন চম্পার কথা জেনেই গিয়েছে, তো চলো তার মায়ের সাথে কথা বলিয়ে দেই আর আমাদের বিয়ের কথা পাকাপাকি করে ফেলো। দেখো বাবা, পিন্টু বিয়েতে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতে হয়। আর যাকে বিয়ে করতে চাচ্ছ সেও কিন্তু তোমার মতোই ভিখারি। কিভাবে এত টাকা পয়সা খরচ করবে বলো? বাবা, তোমার বিয়ের সময়ও তো তুমি গরিব ছিলে। তুমি যেভাবে খরচ করেছ আমারটাও সেভাবে খরচ করব। আর বাবা, তুমি চিন্তা করো না, অল্প খরচেই বিয়ে সেরে ফেলব। বৃষ্টির সময় তাদের ঝুপড়িতে ফোঁটা ফোঁটা পানি পড়া শুরু করে। একটু বৃষ্টিতেই ঘরে পানিতে ভরে যায়, এমন ঘরে তোর বুকে রাখবি। বাবা, আমার বিয়ের প্রশ্নে তুমি একটু বাহানা বেশি করো। চলো তাড়াতাড়ি চলো, চম্পার বাড়িতে কথা বলে আসি। পিন্টু তার বাবার সঙ্গে চম্পার বাড়িতে গেল এবং তাদের বিয়ের কথা ঠিক করল। পরের দিনই তাদের বিয়ে ঠিক হল। চম্পা, আজ আমাদের বাসর রাত। তুমি যদি এভাবে লজ্জা পেতে থাকো তাহলে কি হবে বলো? লজ্জা তো প্রতিটি মেয়ের জন্য স্বাভাবিক আমার পিন্টু। বাইরে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। আমাদের ঝুপড়ির এত ফাঁকফোকর আছে, দেখো সমস্ত পানি ভেতরে ঢুকে পড়ছে। বর্ষার মৌসুমের কারণে প্রায় প্রতিদিন বৃষ্টি হতো, আর বৃষ্টির কারণে তাদের ঝুপড়িতেও পানি ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে সেই ঝুপড়ি ভেঙে পানির স্রোতে ভেসে যায়, আর তারা দুজন বাসর রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকে। সেই সাথে বৃষ্টিও হচ্ছিল। আরে বাবা, কোথায় গেল? বৃষ্টির পানিতে কোথাও ভেসে গেল না তো? তখন তার বাবা বৃষ্টিতে ভিজে তাদের কাছে আসে। আরে বাবা, পিন্টু, আমাদের ঝুপড়ি ভেসে গেছে। হ্যাঁ বাবা, আমাদের ঝুপড়ি ভেসে গেছে। আমাদের কাছে ত্রিপল বা মজবুত কাপড় নেই যার মাধ্যমে আবার ঝুপড়ি তৈরি করতে পারবো। আর এমন ঝড়ের মধ্যে এটা কিভাবে সম্ভব? দেখো কিভাবে বিজলি চমকাচ্ছে। বৃষ্টির থামার তো নামই নিচ্ছে না। ঠান্ডায় না তোমার শরীরে আবার জ্বর চলে আসে।
তখন পিন্টুর বাবার নজর ট্রেনের এক ডাব্বার দিকে পড়ল, যা অনেক দিন ধরে বন্ধ পড়েছিল। পিন্টু, ওই দেখো, ওই ট্রেনের ডাব্বা অনেকদিন ধরে এমনিতেই বন্ধ পড়ে আছে। চলো ওই ডাব্বায় গিয়ে উঠি, কমসে কম বৃষ্টির হাত থেকে তো রেহাই পাব। ঠিকই বলেছেন বাবা, ছোটবেলায় আমরা এই ট্রেনের ডাব্বায় খেলা করতাম, কখনো কখনো ঘুমাতামও। চলো তাড়াতাড়ি চলো, এই বৃষ্টিতে আমাদের বাসর রাতটাও অপূর্ণ থেকে যাবে। আরে চম্পা, অন্তত বাবার সামনে এমন কথা বলো না। এত বৃষ্টির মধ্যে কিছু বুঝতে পারছি না কে শ্বশুর আর কে স্বামী, চলো তাড়াতাড়ি চলো। তারা সবাই ওই রাতে সেই ট্রেনের খালি ডাব্বায় চলে গেল। সেখানে তারা কিছুটা স্বস্তি পেল, কারণ ডাব্বাটি সম্পূর্ণ লোহার তৈরি ছিল এবং পানি ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা তোমাদের জিনিসপত্র তো সামলে নিয়ে এসেছ? হ্যাঁ বাবা, আমাদের ঝুপড়ি ভেসে গেছে, কিন্তু জিনিসপত্র আমরা আগলে রেখেছি। ঠিক আছে, তোমরা দুজনে এই ডাব্বাতে থাকো, আমি অন্য ডাব্বাতে যাচ্ছি। পিন্টুর বাবা অন্য একটি ডাব্বাতে কাপড় বিছিয়ে সেখানে শুয়ে পড়ল। পরের দিনও যখন বৃষ্টি বন্ধ হচ্ছিল না, তখন চম্পা বলল, দেখো পিন্টু, আমরা যেভাবে ঝুপড়ি তৈরি করে থাকতাম সেটিরও কোনো নিশ্চয়তা ছিল না। যে কোনো সময় আমাদের তাড়িয়ে দিত, সেই রকমভাবে যতদিন আমাদের তাড়িয়ে না দেয় ততদিনের জন্য আমরা এই ডাব্বাটিকেও আলিশান বানাতে পারি। কি বলেন বাবা, আমি ঠিক বলেছি না? কথা তো সঠিক বলেছ বৌমা, কুকুর যেখানে বসে শুধু সেইটুকুই পরিষ্কার করে। যদি পারো সাজাতে তাহলে তাই করো। এইভাবে বৃষ্টির মধ্যে তিনজনে মিলে ট্রেনের ডাব্বাটি তারা ভেতর থেকে এমনভাবে সাজিয়ে তুলল যে সেটি একটি আলিশান বাড়ির মতো হয়ে উঠল। কিন্তু সেই ডাব্বায় তারা সব সময় থাকতে পারবে না, তাই চম্পা বলল, এখন আমাদের থাকার কোনো সমস্যা নেই, কিন্তু সরকার কখনো না কখনো আমাদের এখান থেকেও তাড়িয়ে দেবে। এবার আমাদের ভিক্ষা বন্ধ করতে হবে। আমরা বিয়ে করেছি, মিলেমিশে যে কোনো কাজ করব এবং কিছু জমি কিনে নিজের ছোট্ট একটা বাড়ি বানাবো। কতদিন এখানে সেখানে দৌড়ে বেড়াবো? চম্পা ও পিন্টু ভিক্ষা করা বন্ধ করে কাজ করতে লাগল। তাদের বাবাকেও ভিক্ষা করা বন্ধ করতে বলল। অবশেষে তারা কিছু টাকা জমিয়ে ছোট্ট একটি ক্ষেত কিনল। কিছুদিন পর সরকারি লোক এসে তাদের ট্রেনের ডাব্বা থেকে তাড়িয়ে দিল। বাবা তুমি চিন্তা করো না, চম্পার জন্যেই আমরা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পেয়েছি। ট্রেনের ঘরটি তো আর আমাদের নেই, আমরা যে জমিটি কিনেছি সেখানে কিছুদিনের জন্য ঝুপড়ি বানিয়ে থাকব, আর ধীরে ধীরে কামাই করে বড় ঘর বানিয়ে নিব। তারপর পিন্টু সেই জমিতে একটি ছোট্ট ঝুপড়ি তৈরি করে সেখানে থাকতে লাগল। 6 মাস পর ধীরে ধীরে আরও কিছু টাকা জমিয়ে ছোট্ট একটি বাড়ি তৈরি করল। নিজের বাড়ি তৈরি করার পর পিন্টু আবার সেই পুরনো ঝুপড়ি এলাকায় ফিরে এসে সবাইকে শিখিয়ে দিল, সব সময় ভিক্ষা করার চেয়ে কাজ করা ভালো। একসময় আমিও তোমাদের মতোই ভিক্ষুক ছিলাম। তোমরা সবাই মিলে আমার জন্য বিয়ের আয়োজন করেছিলে। এখন তোমাদের সবাইকে সঠিক পরামর্শ দেওয়া আমার দায়িত্ব। কাজ করো, নিজের বাড়ি তৈরি করো, ভিক্ষা করা ছেড়ে দাও। কতদিন আর এখানে সেখানে দৌড়ে বেড়াবে? আর এভাবে ধীরে ধীরে সেই সব ভিক্ষুকদের জীবনও বদলে গেল।